জরুরি বলেই এবং গুরুত্বপূর্ণ মনে করছি বলেই আপনাদের সামনে হাজির হয়েছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না, অস্বাভাবিক পরিস্থিতিতেই 3টি পয়েন্টে যুগান্তকারী এবং ঐতিহাসিক কঠিন ঘোষণা দিয়ে বাংলাদেশের রাজনীতির গতিপথ, ইতিহাস, হিসাব নিকাশ 360 ডিগ্রি পাল্টে দিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আর আমার মনে হয় এই সিদ্ধান্তে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ, ধনী, দরিদ্র, মধ্যবিত্ত, নারী, পুরুষ, শিশু, প্রত্যেকেই খুশি হবেন। এমন ভালো ভালো সিদ্ধান্ত সরকার থেকে আরো আসবে। এরকম ভালো কাজ করলে থাকুক না 2-4 বছর, সমস্যা নাই। পৃথিবীর এমন কোন শক্তি নাই বাংলাদেশের দিকে তাকাবে। নরেন্দ্র মোদীর প্রস্রাব পায়খানা একসাথে শুরু হয়ে যাবে। শুধু লুডা আর গডিনিয়া টয়লেটে যাবে আর আসবে। নরেন্দ্র মোদীকে টয়লেটে যাওয়া আসার ব্যবস্থাটা এরই মাঝে করা যাবে। কার সঙ্গে খেলতে আসেন আপনারা? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে খেলেন না, খেলতে পারবেন না। কিন্তু আল্লাহ একটা নতুন বুদ্ধি দিছে আবার সবাই মাথায়। দর্শক, হঠাৎ করেই গত মধ্যরাতে একটা চমক জাগানো খবর সামনে এসেছে। খবরটা চমক যেমন জাগিয়েছে, তেমন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উত্তাপ ছড়ানোর জন্যও যথেষ্ট এই খবরটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। সঙ্গে খেলতে আসেন আপনারা? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে খেলেন না, খেলতে পারবেন না। এখনো যে চলতেছে না ওই যে আন্দোলন সচিবালয়ের ভিতরে, ওইখানেও বুঝছেন ওদের এজেন্ট আছে, কিন্তু কাজ চালায় যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারবে না। পারে নাই তো, এই পর্যন্ত তো পারে নাই, আল্লাহ তো রক্ষা করছে। দর্শক, হঠাৎ করেই গত মধ্যরাতে একটা চমক জাগানো খবর সামনে এসেছে। খবরটা চমক যেমন জাগিয়েছে, তেমন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উত্তাপ ছড়ানোর জন্যও যথেষ্ট এই খবরটা। এই খবরটা হঠাৎ করে কেন আসলো সামনে, কোন প্রেক্ষাপটে এই খবরটা তৈরি হলো, সেটা তো আলোচনায় আসবেই। এই খবরটাকে সামনে এনেছে দৈনিক আজকের পত্রিকা। তারাই খবরটাকে সামনে এনেছে গভীর রাতে, রাত 12টার পরে। তারা যে খবরটা দিচ্ছে সেই খবর অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, সেনাপ্রধানের সঙ্গে জামাতের আমির এবং জামাতের নায়েবে আমিরের জরুরি বৈঠক হয়েছে এবং সেটা আরও 24 থেকে 36 ঘন্টা আগে এই বৈঠকটা হয়েছে। হঠাৎ করে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জামাতের বৈঠক কেন? জামাতের পক্ষ থেকে জামাতের আমির এবং নায়েবে আমির দুইজন বৈঠক করেছেন সেনাপ্রধানের সঙ্গে, সেটা নিশ্চিত করছে এই পত্রিকা। কি এমন হলো কিংবা কি এমন হতে চলেছে যার পরিপ্রেক্ষিতে জামাত এই জরুরি বৈঠক করেছে একদিন আগে, কিন্তু পুরো 24 ঘন্টারও বেশি সময়, বলা যায় যে প্রায় 36 ঘন্টা এই খবরটা চাপা ছিল। এই খবরটা কোনোভাবেই বাইরে আসেনি, অতঃপর এই খবরটা বাইরে এনেছে আজকের পত্রিকা এবং সেই সূত্র ধরে আরও তারা নিশ্চিত করছে যে তারই ধারাবাহিকতায় আজকে দুপুর 12টায় জামাত বিশেষ সংবাদ সম্মেলন, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। জরুরি সংবাদ সম্মেলনে জামাত কি বলবে সেই প্রশ্নটাও সামনে এসে যাচ্ছে। হঠাৎ করে রাজনীতির গতিপথ কি পরিবর্তন হতে চলেছে? এই খবর যখন দিচ্ছি তখন আমরা দেখেছি গত রাতে বিএনপি তাদের স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেছে, কিন্তু তাদের সেই জরুরি বৈঠকে কি সিদ্ধান্ত হলো সেই ব্যাপারে কোনো খবর তারা গণমাধ্যমে দেয়নি। তার মানে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। সেই চাপা উত্তেজনার মধ্য থেকে নতুন কোনো খবরের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা। তারপরে প্রশ্ন হয় নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা। এমন প্রশ্নের উত্তরে আব্দুল্লাহ তাহের তিনি বলেছেন, যতটুকু বলেছি এটুকুই, এর চাইতে বেশি আর বলতে পারবো না। অর্থাৎ তিনি এই বৈঠকের ভেতরের খবর পত্রিকাকে দিতে চাননি, শুধুমাত্র স্বীকার করেছেন যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কি বলতে চাইলেন না তিনি, এটাই একটা বড় বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ডানে বায়ে একটা অস্থিরতা বিরাজ করছে দেশের মধ্যে এবং এই অস্থিরতার মূল নায়ক হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখন এ ধরনের অস্থিরতার আলোকে কয়েকটা বিষয় আমি এর আগে আলোচনা করেছি আপনাদের সাথে। যেমন ডক্টর ওয়াকারুজ্জামানের টার্গেট হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নেয়া। ডক্টর খলিলুর রহমানকে যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানালেন, ডক্টর খলিলুর রহমান একজন কম্পিটেন্ট, এডুকেটেড, এক্সপেরিয়েন্সড, ওয়েল কানেক্টেড ইন এ ওয়ার্ল্ড স্টেজ, যেই মুহূর্তে উনার মতো একটা ব্যক্তিত্বকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করলেন, ওই মুহূর্তে জেনারেল ওয়াকার দেখলেন তার বানানো একটা পুতুল লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, যে বউয়ের ছায়ার ফিতা কিটাতে পারে না, তাকে ওয়াকার নিয়ন্ত্রণ করত।
আবার বর্তমানে ভারতের নিয়ন্ত্রিত লেফটেন্যান্ট জেনারেল জাহির তাকে অ্যাড করেছে বিএনপি কে খুশি করার জন্য একটা কারণে। ডক্টর খলিলুর রহমানকে কিভাবে ব্যাড মাউথ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরানো যায়, কারণ ডক্টর খলিলুর রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়ে প্রথমে কয়েকটা জিনিস ডিমান্ড করেছে। সে ডিমান্ডটা কি? ডক্টর খলিল বলেছে আমার ডিজিএফআই ব্রিফিং দরকার, আমার এনএসআই ব্রিফিং দরকার, আমার সিআইডি এসবি ব্রিফিং দরকার, আমার সিকিউরিটি ব্রিফিং দরকার, এবং বাংলাদেশের প্রত্যেকটা ইউনিফর্মড এজেন্সিজ ইনক্লুডিং পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, নেভি, এয়ারফোর্স প্রত্যেকটা ব্রিফিং আমার দরকার। ডক্টর খলিলুর রহমান যখন এই ধরনের ডিমান্ড করে বসলেন, যে ডিমান্ড জেনারেল হাফিজ করে নাই, যে ডিমান্ড জেনারেল জাহির করে নাই, যে ডিমান্ড অন্য কেউ করে নাই, খলিল করে বসছে। এবং খলিল কোনো পা চাটা খেরো না, খলিল কোনো অশিক্ষিত গাবুর না, খলিল কোনো ভারতের পা চাটা গোলাম না। জেনারেল ওয়াকার দেখলেন যেই লোক জাতিসংঘের সর্বোচ্চ পজিশনে চাকরি করেছে, যেই লোক আমেরিকার বিখ্যাত কয়েকটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, হার্ভার্ড থেকে ডক্টরেট করেছে, এবং যেই লোক জাতিসংঘ মহাসচিবের সাথে ক্লোজ, ডক্টর ইউনুসের সাথে ক্লোজ, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ক্লোজ, আইএমএফ এর সাথে ক্লোজ, হিউম্যান রাইটস কমিশন, ইউনাইটেড নেশনস এর সাথে ক্লোজ, জেনারেল ওয়াকার, ভারতের সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী, রাজনাথ সিং, অজিত দোভাল এবং মোদির ঘরের হুদি এদের মাথায় পাগলা ঘন্টি বাজায় দিছে। তারা বলছে যে কোনো মূল্যে ডক্টর খলিলকে ডিসক্রেডিট দিতে হবে, তার নামের উপরে কলঙ্ক জড়াতে হবে, বোঝাতে হবে ডক্টর খলিল বাংলাদেশী নাগরিক না, বলতে হবে খলিল ইনকম্পিটেন্ট, বলতে হবে খলিল খারাপ। র কি করেছে? বিএনপি কে কনভিন্স করেছে খলিলকে যে কোনো মূল্যে সরাতে হবে। পৃথিবীর এমন কোন শক্তি নাই বাংলাদেশের দিকে তাকাবে। নরেন্দ্র মোদীর প্রস্রাব পায়খানা একসাথে শুরু হয়ে যাবে, শুধু লুডা আর গডিনিয়া টয়লেটে যাবে আর আসবে। নরেন্দ্র মোদীকে টয়লেটে যাওয়া আসার ব্যবস্থাটা এরই মাঝে করা যাবে। তো আজকে জনাব তারেক রহমান 18 বছর পরে গিয়ে ডাইরেক্ট প্রধানমন্ত্রী হচ্ছেন, এই অফারটা জনাব তারেক রহমান ফেরত দিবে বলে আমি আবার এটাও বিশ্বাস করতে চাই না। আমি বিশ্বাস করতে চাই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দায়িত্বটা খুব সুন্দরভাবে নিবেন, এবং নেওয়ার ভিতরে উনার যে অভিজ্ঞতাটা হবে, উপরের দিকে ডক্টর ইউনুস স্যার আর উনার পাশে যদি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব থাকে, তাহলে এই দুইজনের কাছ থেকে উনার রাজনৈতিক প্র্যাকটিক্যাল বাংলাদেশের মাটির উপরে অনেক কিছু শিখার, অনেক কিছু বোঝার, অনেক কিছু সহযোগিতা পাওয়ার আছে। প্রিয় দর্শক, বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল থাকুক, বারবার আমরা বলে আসছি, তাহলে বিএনপিও থাকবে, জামাতও থাকবে, গণতন্ত্র থাকতে হলে দুটি দল থাকতে হবে। তাই এই কারণে আমি সবসময় এই দুটি দলের নাম বলি। আমি চাই না যে তৃতীয় অন্য কোনো দল সবচেয়ে ভালো শক্তিশালী অবস্থানে আসুক। এনসিপিকে নিয়ে কিছুদিন কিছুটা স্বপ্ন দেখলেও এনসিপি সেই পরিপূর্ণতা দেখাতে পারেনি, কিন্তু এনসিপিও পাশে থাকবে, তাদেরকে তো বাদ দেওয়া যাবে না, কারণ তারা যে অরিজিনাল যুদ্ধে অংশগ্রহণ করেছিল এটা তো ভুল নয়। কিন্তু এরই মাঝে এনসিপির কিছু নেতার নামে যে এলিগেশন তৈরি হয়েছে, বিভিন্ন দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার যারা করছে, তাদেরকে বাদ রেখে নাহিদকে নিয়ে, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে, সারজিদকে নিয়ে একটি উচ্চ বৈঠক করে তাদের মধ্য থেকে কারা ক্লিন আছে এবং যাদেরকে ইমেজ আছে, ক্লিন আছে, পরীক্ষিত, তাদেরকে সরকারে নিয়ে অথবা সরকারের বাইরে থাকলেও ওরা যাতে করে রাজনৈতিক দলটাকে সুন্দরভাবে গুছাতে পারে, সেই ধরনের তাদের প্রতি সহনশীলতা, ভালোবাসাটা রেখেই যেন আমরা রাষ্ট্র পরিচালনা করি,